দর্শক, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে 1977 সালের পর থেকে এরকম কোনো ঘটনা ঘটেনি। বড় ঘটনা ঘটে গিয়েছে, গ্রেট প্যারাডাইম শিফট। আপনারা অনেকে লক্ষ্য করেনি দর্শক। তা আপাতত এটাই আমাদের জন্য গুড নিউজ যে গত পরশুদিন থেকে হঠাৎ করেই বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে। আর সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্যের চাকা ঘুরছে, পরিবর্তন হয়ে গেছে। যে ট্রাম্পকে নিয়ে একটা টেনশনে ছিল ইউনূস সরকার বা বাংলাদেশ, সেই ট্রাম্পই এখন ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন। ইভেন এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী হঠাৎ করেই মিসাইল লঞ্চ, নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরে কি ভারতের উপর আক্রমণ করবে বাংলাদেশ? বাংলাদেশের হেড অফ স্টেট হিসেবে কোন মহিলা নেতৃত্ব আমরা আগামী 100 বছরে চাই না। উই হ্যাভ এনাফ ইজ এনাফ। এই আমরা কোন মহিলাকে আর রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চাই না। লাথি মেরে ভেঙে দিয়ে এদেরকে নতুন নেতৃত্বের মাধ্যমে দেশকে আবার পুনর্গঠন করতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। দর্শক মণ্ডলী, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক, আপনারা অনেকেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাবার পর ভারত বাংলাদেশ নিয়ে গ্যালজাম লেগেই রয়েছে। দর্শক মণ্ডলী, এই দুই দেশের সীমান্ত এখনও উত্তেজনা। আসলে ভারত চাইছেটা কি, আর বাংলাদেশ কি ভারতের কাছে মাথা নত করবে? দর্শক, আজকের নিউজটি শুনলে আপনারা অবাক হবেন যে ভারতের কাছে বাংলাদেশ তো মাথা নত করবেই না, বরঞ্চ বাংলাদেশ ভারতকে উচিত শিক্ষা দিবে। তো দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম থাম্বনেল দেখে আজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে, আর তাছাড়াও বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা এটাও জানেন। তো এই বিষয়ে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না, সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে, প্রতিবেদনে। তো দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাকে এটি বোঝা যাচ্ছে, একদিকে সেই বড় দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে, কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না। তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের লোক। তাহলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে তাদের সমস্যা কোথায়? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে আবারও তারা রাজনীতিতে বৈধতা দিতে চাইছে বা রাজনীতিতে টেনে আনতে চাইছে বা সুযোগ দিতে চাইছে। নেপথ্যের সব আলোচনা তাই মনে হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে, ছাত্রদের পারবে না? যাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা লড়াই করে আজকে সেই দলটিকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে, যারা রক্ত দিল, লড়াই করলো, তাদের সহ্য করতে পারলো না, যাদের বিরুদ্ধে লড়াই করলো তাদেরকে সহ্য করবে? আমার মনে হয় না। তো বিএনপির বর্তমান যে নেতারা, জামাতের যে বর্তমান নেতারা, তারা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না। কারণ তাদের বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে কেন যেন আওয়ামী লীগের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করছে। জামায়াত কিছুটা এক্ষেত্রে কৌশলী হলেও বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে তাই মনে হচ্ছে। তিনটা বিষয় থেকে এখন প্রশ্ন করবেন যে কেন আপনার এই বিষয়টি এরকম মনে হলো। তিনটা বিষয় উল্লেখ করি। এক, যে প্রেসিডেন্টকে বিএনপি সহ্য করেনি, সেই প্রেসিডেন্টকে এখন বিএনপি সরাতে চাইছে না, শাহাবুদ্দিন চুপ্পু। অথচ তাকে যখন প্রেসিডেন্ট পদে বসানো হয়, বিএনপি আপত্তি জানিয়েছে, বিরোধিতা করেছিল। আজকে বিএনপির কি হলো যে তাকে যখন ছাত্ররা সরাতে চাইলো বা সরানোর সময় এলো বা ছাত্ররা চাইলে তাকে সরাতে পারে, শুধু বিএনপি মানে বাধা না দিলে বিএনপি কেন বাধা দিচ্ছে? দুই, বেগম জিয়া যে সংবিধানকে বলেছেন ছুঁড়ে ফেলে দেবেন, সেই সংবিধান ছাত্ররা বাতিল করে নতুন সংবিধান লিখতে চাইছে, বিএনপি সেখানেও বাধা দিচ্ছে যে না, এই 72 সংবিধান থাকবে। তাহলে তাদের প্রধান দলের চেয়ারপারসন যে কথাটি বললেন, এটি কি বিএনপি মানতে রাজি না? তিন, আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি উঠল ছাত্র জনতার পক্ষ থেকে, সেখানেও সবচেয়ে বড় বাধা হলো বিএনপি। শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে বিএনপি মানতে পারছে, আর ছাত্র উপদেষ্টা দুজন ব্যক্তি তাদেরকে মানতে পারছে না। অথচ যাদের কারণে আজকে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বা বিএনপি ক্ষমতায় আসছে ধরে নিলাম, বিএনপির এই হীনমন্যতা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে। আসেন তার পরের বিষয়। ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার বিএনপি, এটা খুশি হওয়ার কথা, বরং অ্যাপ্রিসিয়েট করার কথা, বরং তাদের সহযোগিতা করার কথা, বরং তাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করা দরকার। কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউনুসকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে? এটা কি কেবল চাপ, মানে রাজনৈতিক চাপ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সাম্প্রতিক সময় দেশের মানুষ দেখলো যে ভারত শিগগিরই বাংলাদেশে নির্বাচন দেখতে চায়, এবং আওয়ামী লীগের বাকি নেতারা যারা পালিয়ে গেছে তারাও এই কথাগুলো বলছেন যে দ্রুত নির্বাচন দরকার, এবং ইউনুস অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান ইউনুস, তিনি নিরপেক্ষ না। এই কথাগুলো আরাফাত বলছেন, হাসান মাহমুদরা বলছেন, আবার বিএনপিও বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যগুলো কেন এক সুরে, জানে মানে আমরা শুনতে পাচ্ছি এক সুরে। কথা হলো, ইউনুস যদি নিরপেক্ষ না হন, শেখ হাসিনা কি তাহলে নিরপেক্ষ ছিলেন? বাংলাদেশে নিরপেক্ষ কে আসলে? মির্জা ফখরুলকে যারা নির্বাচন করে তিনি তো নিরপেক্ষ হলো, তাই না? তিনি অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপি তো নিরপেক্ষ। বিষয়টা হলো যে ইউনুস সবার মতামত নিয়ে ক্ষমতায় বসলেন, সেই ইউনুসকে কেন যেন বিএনপি পছন্দ করতে পারছে না বা সহ্য করতে পারছে না। কিছু নেতার বক্তব্য এরকম মনে হয়, এটা মূল বিএনপির টিম না, কিছু নেতা। এই কিছু নেতার মধ্যে কিছু প্রবলেম আছে, কেউ কেউ অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এখন কথা হলো, ছাত্ররা যদি রাজনৈতিক দল বানায়, সেক্ষেত্রে কার লাভ কার ক্ষতি? এই মুহূর্তে বিএনপি যদি চিন্তা করে যে তাদের একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে, জামাত একটা ছোট দল, শক্তিহীন দল, ছাত্ররা একটা নতুন দল করলে এই দলটা যদি স্ট্রং হয়, তাহলে বিএনপি একটা ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এটার একটা রূপ ফিরে পাবে। এবং ছাত্ররা যেহেতু যে দলটা করবে, এরা সবাই আমাদের মেন্টালিটি বা বিএনপি জামাত বা আমাদের এই ফ্যাসিস্ট মুক্ত একটা গ্রুপের, তো বিএনপি এটা কিন্তু লাভবান হয়। কিন্তু বিএনপি ছাত্রদের ব্যাপারে এতটা আগ্রহী না যতটা আওয়ামী লীগের ব্যাপারে। যখনই বিএনপি নির্বাচনের চাপ দেয়,
আমি খেয়াল করলাম দেশের মানুষ কিন্তু বিএনপির এই চাপের সাথে বা দাবির সাথে নামছে না। অতীতে আমরা দেখেছি 15 বছরে বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি, কারণ জনগণের দাবি অনুযায়ী বিএনপি কিছু করেনি। আবার জনগণকে মাঠে নামিয়েও বিএনপির নেতারা আজকে যারা অনেক বড় কিছু হয়ে গেছেন, আজকে যারা হাঙ্কি পাঙ্কি কথা বলছেন, আজকে যারা উল্টে ফেলছেন, আজকে যারা আবারও চেতনা বিক্রি করছেন আওয়ামী লীগের মতো। দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এই 15টা বছর 71-এর চেতনা বিক্রি করতে করতে 71কে একদম পচিয়ে ফেলেছে, গন্ধ বের করে দিয়েছে। আওয়ামী লীগের সেই রেখে যাওয়ার দায়িত্বটা এবার বিএনপি নিয়েছে। কৃষকের মতো মানুষকে দেখছি এখন 71কে বিক্রি করতে চান। আসলে বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো শক্ত ন্যারেটিভ পাচ্ছে না। জামাত বিএনপিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতির মধ্যে আটকে দিচ্ছে এবং তারা একটা ফেজটি তৈরি করছে। তারা শ্বেতপত্রের মতো তাদের লিস্ট বেরিয়ে আসছে। আগামী নির্বাচনে জামাত বিএনপির একদম তালিকা ধরে টান দেবে, কে কোথায় কত টাকা লুটপাট করেছে, প্রমাণ সহ। আমি বলে দিলাম আপনাদের, জামাত খুব কৌশলী দল। আর বিএনপি কি করবে? একটা ন্যারেটিভ তৈরি করবে, ওরা 71-এর বিরোধী। ভাই রে, আওয়ামী লীগের কথা বলি তো খাইতে পারে না, আওয়ামী লীগের বাজার শেষ। তোমরা এই বাজারে আসতেছো এই ইস্যু নিয়ে। জামাত কি ফেরেস্তা? জামাত ফেরেস্তা না। জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করা যায়। কেন তোমরা সেদিকে না গিয়ে মাথা মোটার কাজটা করছো? আওয়ামী লীগের রেখে যাওয়ার দায়িত্ব পালন করছে। এ দেশের মানুষ যদি জামাতকে 71-এর ইস্যুতে খুব বড় অপরাধী ভাবে, তাহলে মানুষ তো নামবে। আপনাদের ঢাকা একবার ডেকে দেখেন না, শেখ হাসিনা যে বিচার করলো 5 জন না 6 জনকে ফাঁসি দিল, এই ফাঁসিটাকে তো জুডিশিয়াল কিলিং বলা হচ্ছে। জনগণ কতটুকু এটাকে মেনে নিয়েছে বা জনগণের কাছে মতামত নেন যে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছে এই দেশের জনগণ কি রায়টাকে বিশ্বাস করে কিনা? এই বিষয়গুলো আমরা একটু খোঁজখবর নেন। তারপর দেখেন দেশের মানুষ জামাতকে কোন চোখে দেখে, 71-এর প্রশ্ন কোন চোখে দেখে। কয়টা নেতা জামাতকে 71 বিরোধী বা 71-এর কি বলবো যে পাকিস্তানপন্থী বা এই যে গেমগুলো দিচ্ছেন, মানুষ এগুলো চায় না। শেখ হাসিনা লাস্ট একটা কথা বলেছিল, রাজাকারের নাতিপুতি, এই একটি কথার জন্য সমগ্র বাংলাদেশ এক হয়ে গেছে। আবার বিএনপি যদি সেখানেই পাড়া দেয়, কি করবেন? অনেকে তো বলতেই শুরু করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ম্যাক্সিমাম জামাত শিবির। তার মানে 24-এর আন্দোলনটাকে জামাত শিবির করেছে, এটাই আপনারা প্রমাণ করতে চাইছেন? তাই বলছি, কথা আসলে বেশি হয়ে যাচ্ছে। বেশি কথায় মানুষ ভুল বেশি করে। গত পরশুদিন থেকে হঠাৎ করেই বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে, আর সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্যের চাকা ঘুরছে। কারণ হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থানটা বাংলাদেশ ইস্যুতে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে পরিবর্তন হয়ে গেছে। যে ট্রাম্পকে নিয়ে একটা টেনশনে ছিল ইউনূস সরকার বা বাংলাদেশ, সেই ট্রাম্পই এখন ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন। ইভেন আজকে যেই আমরা যে তথ্যটা দিচ্ছি, যাদের কথা বলছি, তারা হচ্ছেন ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ মানুষ। এর মধ্যে মার্কিন ধনকুবের ব্যবসায়ী গ্যান্ট্রি পিচ ট্রাম্পের খুবই কাছের মানুষ, ছবি দেখে বুঝতে পারছেন। এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন, বিশাল বিশাল অফার নিয়ে আসছেন। ভাই কুছ তো মানে ম্যাজিক্যাল কিছু ঘটছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শীর্ষ মার্কিন ব্যবসায়ী গ্যান্ট্রি পিচ এখন বাংলাদেশে অবস্থান করছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ, যেহেতু ট্রাম্প একজন ব্যবসায়ী, তার সাথে ব্যবসায়ীদের ভালো সম্পর্ক, তো ট্রাম্প ঘনিষ্ঠ এই মার্কিন ব্যবসায়ী গ্যান্ট্রি পিচ হঠাৎ করেই বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে এসেছেন। এসেই সরাসরি ডক্টর ইউনূসের সাথে তিনি দেখা করেছেন। তো কি কারণে তিনি আসছেন? বাংলাদেশের বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের জ্বালানি, অর্থ এবং অন্যান্য বেশ কয়েকটি খাতে বিনিয়োগ করতে চায় আপনার এই প্রতিষ্ঠানটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের ইচ্ছা তিনি প্রকাশ করেছেন। গতকালকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে সেখানে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর আমরা সরকারের যে প্রেস উইং আছে সেখান থেকে তথ্য জানলাম। হাই গ্রাউন্ড হোল্ডিংসের সিইও এবং প্রতিষ্ঠাতা গ্যান্ট্রি পিচ বলছেন তার কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে এবং বাংলাদেশের জ্বালানি, অর্থ, অন্যান্য বেশ কয়েকটি খাতে আরো বড় অঙ্কে বিনিয়োগ করতে চায়। প্রধান উপদেষ্টা বিচকে বলেন, আপনি খুব ভালো কাজ করছেন। আপনার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে আপনি খুব ভালো কাজ করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, স্থিতিশীলতা ফিরে এসেছে। প্যারামাউন্টস ইউএস এর চেয়ারম্যান বিচ অধ্যাপক ইউনূসকে বলেন, এই দেশে আরো বেশি বিনিয়োগ আসার সময় এসেছে, এখানে আসতে পেরে আমরা আনন্দিত। তার কোম্পানি রিয়েল এস্টেট, বিশেষ করে স্বল্প মূল্যের সামাজিক আবাসন, মহাকাশ, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে আগ্রহী। আর অধ্যাপক ইউনূস বিচকে একটা সংকটময় মুহূর্তে এই বিনিয়োগ প্রস্তাব আনার জন্য বা বিনিয়োগ করার জন্য স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরো বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। অধ্যাপক ইউনূস বলছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত, ব্যবসার পরিবেশটা এখন ঠিকঠাক আছে, আর এই সরকার বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। আর তিনি বলছেন যে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান সহ অনেক খাতে আরো বেশি মার্কিন বিনিয়োগ প্রয়োজন, বিশেষ করে আভ্যন্তরীণ এবং অফশোর ক্ষেত্রগুলোতে। তো এখানে আরো সরকারের এবং আমেরিকার কয়েকটা টিমের মেম্বার উপস্থিত ছিলেন। তো এই গ্যান্ট্রি পিচকে নিয়ে ট্রাম্পের সাথে যে ছবি অথবা আরো যে বিভিন্ন বিষয়গুলো দেশের গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, সার্চ করলেও দেখা যাচ্ছে যে ট্রাম্পের সাথে তার ভালোই সম্পর্ক আছে। আর ট্রাম্প ঘনিষ্ঠ এই ব্যক্তি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেন, বিনিয়োগ করতে চান, যে এই তকমাগুলো ছিল বিদেশি বিনিয়োগ কমে গেছে, এর মাঝখানে তুরস্ক থেকে বিনিয়োগের জন্য আসছে, আপনারা দেখছেন নিশ্চয়ই গতকালকে। তো সবকিছু মিলিয়ে ট্রাম্প হঠাৎ করেই ডক্টর ইউনূসের হাত ধরার চেষ্টা করছে, কারণ ব্যবসা। যাই হোক, এতে বাংলাদেশের স্বার্থ আছে, বাংলাদেশে যত বিনিয়োগ হবে এদেশের অর্থনীতি শক্তিশালী হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ডক্টর ইউনূস চাইলে হয়তো আরো অনেক বিনিয়োগ বাংলাদেশে আনতে পারেন পরিস্থিতিটা শান্ত হলে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো, 1, 16 বছরের শাসনামলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া। 2, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা। 3, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা। 4, মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল কর্মসূচিতে ব্যতিক্রমী দৃশ্য, অবাক করা দৃশ্য। 1977 সালের পর থেকে শিবিরের কোনো কর্মসূচিতে এরকম কোনো ঘটনা ঘটেনি। বড় ঘটনা ঘটে গিয়েছে, গ্রেট প্যারাডাইম শিফট। আপনারা অনেকে লক্ষ্য করেনি দর্শক।
দর্শক, আপনারা দেখেছেন কিনা শিবিরের গণমিছিলে জনতার ঢল, ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি, এবং আজকে শিবিরের গণমিছিল প্রমাণ করে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জামায়াত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল হয়ে ওঠেনি বা উঠতে যাচ্ছে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু শিবির যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন, এতে কোনো বিতর্ক নেই। একটা দিক যে শিবির প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত এই প্রথম বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে, কিন্তু এর চাইতে বড় দিক আছে, আমি আসছি সেদিকে। দর্শক, আপনারা অলরেডি জেনেছেন ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর ছাত্র শিবির গণমিছিল অনুষ্ঠিত। এখন ঢাকা মহানগরী তো কয়েকটা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এখানে সবগুলো মহানগরী মিলে হয়তো হয়েছে। শুক্রবার 1 জানুয়ারি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজের পর গণমিছিল শুরু হয়। বাইতুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। দীর্ঘ মিছিল। এখানে একটা দিক, এটাও শিবিরের ইতিহাসে নতুন এবং আরো কয়েকবার করেছে। শিবিরের মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়, শেষ হয় শাহবাগে। এর মানে শাহবাগ, এই শাহবাগে শিবিরের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়েছে। আরেকটা দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারলেন, শুনতে পারলেন আসলে কি চলতেছে ভারত বাংলাদেশ নিয়ে। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা ইতিমধ্যে প্রতিবেদনের সমস্ত কিছু দেখে ফেলেছেন। তাছাড়াও আমাদের বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ কেমন, আপনারা সকলে এই সম্পর্কে অবগত। দর্শক, এখন ভারত যেটা চাচ্ছে বাংলাদেশ কি সেটা মেনে নিবে? আর বাংলাদেশ কি এত সহজে তাদের কাছে মাথা নত করবে? সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কিন্তু খুবই বিপদের মধ্যে পড়ে গেছে। ইউনূস সরকার তার কাছে মাথা নত করবে না। যাক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর প্রতিবেদনগুলো শুনতে পারলেন। তো এই সম্পর্কে নতুন করে আমি আর কিছুই বলতে চাচ্ছি না। যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট লিখে আপনাদের তথ্য জানিয়ে দিবেন। দর্শক মণ্ডলী, সকলেই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।